ছোট রাজকুমার নেশা করে এসে অভিরূপের সাথে হাত মিলিয়ে রোহিত আর ফুলকির উপর হাত তুলতে গেলে উচিত শিক্ষা দিয়ে দিল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ফুলকি বলতে লাগলো, স্যার পায়েস রান্নার কথা তো একমাত্র আমি, আপনি আর দিদিভাই ছাড়া কেউ জানে না। তাহলে রোহিত তখন বলতে লাগলো, না, এটা অভিরূপও জানে। এইদিকে অভিরূপ দরজার আড়ালে দাঁড়িয়ে শুনতে পেয়ে বলতে লাগলো, এটা তো অন্যদিকে মুড় ঘুরছে। না না, আমাকে যে কোনো প্রকার এটা আটকাতে হবে। তো ফুলকি তখন বলতে লাগলো, কি বলছেন স্যার? রোহিত তখন বলতে লাগলো, হ্যাঁ, অভিরূপ ওই দিন রায়চৌধুরী বাড়িতে আমার সাথে গিয়েছিল। তখনই অভিরূপ দরজা নক করে ঢুকে পড়ে আর বলতে লাগলো, তোদেরকে না ডিস্টার্ব করলাম, আমি এসেছি লাবণ্য সান্যালকে খুঁজতে। তখনই ধানেশ্বরী সেখানে চলে আসে আর বলতে লাগলো, ও দিদিভাই তো অনেক আগে বেরিয়ে গেছে কেন? তখন হঠাৎ করে কথা ঘুরিয়ে অভিরূপ বলতে লাগলো, আরে লাবণ্য সান্যালের সাথে না আমার এক জায়গা যাওয়া ছিল, সেই জন্য। তখন বলতে লাগলো, ও তো চলেই গিয়েছে। এরপরে অভিরূপ ঘর থেকে বেরিয়ে গেলে হঠাৎ করে ধানু রোহিতকে বলতে লাগলো, দা ভাই, অভিরূপকে দেখে কিছু কি বুঝতে পারছো? আমার মনে হচ্ছে অভিরূপ আর দিদিভাইয়ের মধ্যে কিছু একটা চলছে। এই বলে দুইজন কথা বলতে থাকলে তখনই ফুলকির মনে সন্দেহ হয়ে যায়। ফুলকি তখন বলতে লাগলো, আমি কিছুই বুঝতে পারছি না। যে স্কুলে কাচের চুড়ি ভেঙেছিল সেখানে কিন্তু অভিরূপে ছিল, তাহলে এই কাচের চুড়ি বাজুরিয়ার ঘরে কি করে গেল? তারপর যখন আমরা ওখানে গিয়েছিলাম বক্সিং করার জন্য, সেখানে আমরা ছদ্মবেশে যাব প্রীতম কুমারকে ধরতে, আর সেই কথাটা একমাত্র অভিরূপ দাদাই জানতো। তাহলে সেখানে আমরা অভিরূপ দাদাকে দেখেও ছিলাম। তারপর যখন বক্সিং শুরু হয়ে যায় উনি সেখান থেকে চলে গিয়েছেন। আর ওনারা কিভাবে আমাদের নামটা জানতো? এটা তো কেউ জানতো না। আমার কয়েকটা প্রশ্নের না আমি উত্তর খুঁজে পাচ্ছি না। আর এখন পায়েস রান্নার কথা আমরা ৩ জন জানতাম। তাহলে অভিরূপ দাদা জানতে পেরেছে। তাহলে এইটা শাসক দল কি করে জানলো? আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। ফুলকি তখন বলতে লাগলো, ও চলো চলুন স্যার, এবার না আমাদেরকে যেকোনো একটা জিনিস নিয়ে ভাবতে হবে। তখনই ধানু বলতে লাগলো, আমি একটা কথা বলে রাখি ফুলকি, আমার মনে হচ্ছে এইবার রাজনীতিতে না একটা সমস্যা হতে পারে। তখনই এই কথা শোনার সাথে সাথে ফুলকি বলতে লাগলো, কেন ধানু দিদি? ধানু তখন বলতে লাগলো, হ্যাঁ, যেইভাবে ও তোমার নামটা ঘোষণা করেছে, সুচন্দা দিদি যেভাবে তোমার প্রশংসা করেছে, আমার মনে হচ্ছে শাসক দলের লোকরা এমনি এমনি তোমাকে ছেড়ে দেবে না। নিশ্চয়ই ওরাও পাল্টা আক্রমণ করার জন্য কিছু একটা ব্যবস্থা নেবে। ফুলকি তখন বলতে লাগলো, মানে ধানু দিদি, এ নিয়ে চিন্তা করো না। রাজমহলের সমস্ত লোকদেরকে আমাদেরকে বুঝাতে হবে যে আশাবরী রায়চৌধুরী কি এতদিন পর্যন্ত ওদেরকে কিভাবে ঠকিয়েছে। মানুষের মনে আস্থাটা জোগাড় করতে হবে। তখনই ধানু বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছে ফুলকি। ফুলকি তখন বলে উঠে, আমাদেরকে না রাখি উৎসবের দিনটা কাজে লাগাতে হবে। ওই দিন সবার মনে মনে এমন একটা ধারণা তৈরি করতে হবে যে এতদিন পর্যন্ত ওরা সবকিছু থেকে কিভাবে বঞ্চিত ছিল। তখন একথা শুনে ধানু তখন বলতে লাগলো, একদম ঠিক ফুলকি, এই কাজটা আমাদেরকে করতে হবে। আর এইদিকে রুদ্র চলে যায় সেই শাসক দলের অফিসে। আর সেখানে গিয়ে বলতে লাগলো, আমি না আপনাদেরকে একটা কথা জানানোর জন্য এসেছি। তখন শাসক দলের নেতা বলতে লাগলো, না রুদ্ররূপ বাবু, আপনার কোনো কথা আমরা বিশ্বাস করব না। আজ পর্যন্ত একটা কাজ পর্যন্ত আপনি ঠিকভাবে করতে পারেননি। তখন বলতে লাগলো, শুনুন, আমি ঠিকভাবে কাজ করতে পারিনি ঠিক আছে, কিন্তু রাজনীতি আমিও বুঝি, টুকটাক রাজনীতি আমিও করেছি। তো তার মানে এই নয় যে আশাবরীর মুখটা যেভাবে জনসাধারণের মধ্যে প্রচার হয়েছিল সেটাকে আমাদেরকে ধরে রাখতে হবে, ভাবমূর্তিটা। আর সেই ভাবমূর্তিটা ধরে রাখতে হলে তার ছেলে ইন্দ্রকে আপনাদেরকে নেতা হিসাবে ঘোষণা করতে হবে। না হলে কিন্তু আপনারা কিছুতে পারবেন না। যে মেয়েটা যে সুচন্দা দলের নাম লিখিয়েছে তার নাম হলো ফুলকি দাস। সে কিন্তু একটা ফুলকি, আগুনের ফুলকি, যে পড়লে যেমন পুরো জঙ্গল জলে ছাই হয়ে যায়, সেও কিন্তু ঠিক তেমনটাই। আপনারা ওকে চিনেন না, আমি ওকে ভালোভাবে চিনি। ওকে হারাতে হলে একমাত্র আপনাদের মুখ হিসাবে আপনারা সেই আশাবরীর ছেলে ইন্দ্রকুমারকে রাখতে হবে। তাহলে আশাবরীর সেই তার যে সুনাম অর্জন করেছিল সেই সুনামটা দিয়ে আপনাদের দলকে আপনারা জিতিয়ে নিতে পারেন। না হলে কিন্তু আপনারা কিছুতেই জিততে পারবেন না। আমি কি এই কথাটা ভুল বলেছি বলুন? তখন শাসক দলের নেতা বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তা আমাদেরকে এক্ষুনি ইন্দ্রকুমারকে ফোন করতে হবে আর ওনার সাথে কথা বলতে হবে। এইদিকে ফুলকিরা তো বাড়িতে এ নিয়ে আলোচনা করতে থাকে কিভাবে তারা জনসাধারণের মধ্যে ভাবমূর্তিটা তৈরি করবে। অন্যদিকে দেখা যায় হঠাৎ করে ইন্দ্রকুমার গলায় মালা ঝুলিয়ে কয়েকজন বন্ধু-বান্ধব নিয়ে স্লোগান দিতে দিতে রাজমহলে চলে আসে। আর ওরা বলতে লাগলো, আমাদের নেতাকে ইন্দ্রকুমার ছাড়া আর কে? আর ইন্দ্রকুমার তখন করে বলতে লাগলো, এই রাজমহল আমার, আমার মায়ের। এই রাজমহল আমি শাসন করব। এই রাজমহলে আমি কাউকে থাকতে দেব না। ফুলকি দাস এমনকি কেউ থাকতে পারবে না। তখনই সেখানে চলে আসে আদিত্য। আদিত্য বলতে লাগলো, কি কি করেছিস ভাই? তুই শেষ পর্যন্ত নেশা করে এই বাড়িতে চলে এসেছিস? তুই কি ভুলে গেছিস রাজমহলের ঐতিহ্যটা? আরে এ বাড়িতে এখন আমরা ছাড়া জেঠামশাই থাকে, জেঠিমা এখন সম্পূর্ণ সুস্থ। তুই
তুই নেশা করে এসেছিস, এটা তো রাজমহলে চলে না। শুনো, তোমাদেরকেও একটা কথা বলি ভাই, তোমরা এখন এখান থেকে যাও। তোমরা না অনেক করেছো, আনন্দ ফুর্তিতে অনেক করেছো, এবার তোমরা এখন যাও। তখন সবাই বলতে লাগলো ঠিক আছে ইন্দ্রকুমার, আমরা তাহলে এখন চলে যাচ্ছি। ইন্দ্র তখন বলতে লাগলো ঠিক আছে। এরপর ওরে চলে যাওয়ার সাথে সাথে ইন্দ্রকুমার তখন বলে উঠে, কি দাদা ভাই তুই, আমি তোর মুখ চেয়ে একটা কথাও বললাম না, কারণ যাতে তুই ছোট না হোস, কিন্তু তুই তুই আমাকে এতগুলো কথা শোনাতে পারলি, তাও তোর বউর কথা শুনে। ফুলকি তখন বলতে লাগলো কেন, ভুল কি বলেছে? ভুল তো কিছু বলেনি, বউ যদি ন্যায় কথা বলে তাহলে তো বউর পক্ষেই থাকবে। তখন বলতে লাগলো এই ফুলকি, একদম বাজে কথা বলবে না। তুমি আমার মাকে যেভাবে অন্যায়ভাবে জেলে পুরে দিয়েছো, আমি তার বদলা নেব। আমি তার ছেলে হয়ে কিছুতে আমি হাত গুটিয়ে বসে থাকবো না। ফুলকি তখন বলতে লাগলো তোমাদের যা ইচ্ছা তাই করো। তুমি কি ভেবেছো নেতা হয়েছো? তোমরা কিন্তু ন্যায় পথে কিছুতেই জিততে পারবে না, সেটা আমরা জানি। তোমরা অনেক কারসাজি করবে, কারণ অন্যায় পথ তোমরা গ্রহণ করবে। চ্যালেঞ্জ রইল তোমার সাথে, কালকে রাখি পূর্ণিমার দিন দেখা যাক তুমি কতটা জিততে পারো। তখন বলতে লাগলো ফুলকি দাস, কাকের না, ময়ূর পঞ্চ পড়লে না ময়ূর হওয়া যায় না, বুঝতে পারছো আমি কি বলছি? তোমাকে না কিছুতেই রাজমহলে মানায় না, তোমাকে আমি রাজমহল থেকে বের করে দেব। তুমি এসেছো বড় বড় কথা বলতে, দাঁড়াও তোমাকে ব্যবস্থা আমি করছি। এই বলে যখনই ইন্দ্র ফুলকির গায়ে হাত তুলতে যায়, তখনই ফুলকি রেগে যায় আর বলতে লাগলো ও আচ্ছা, তুমি আমাকে মারতে এসেছো, দেখো দাঁড়াও তোমাকে আমি মজা দেখাচ্ছি, আমি যে একজন বক্সার সেটা তুমি ভুলে গিয়েছো নিশ্চয়। এই বলে ইন্দ্রের হাতটা এমনভাবে মুচড়িয়ে ধরে ইন্দ্র ব্যথা লাগছে ব্যথা লাগছে বলে চিৎকার করতে থাকে, কিন্তু ফুলকি কিছুতেই ছাড়ে না। ফুলকি তখন বলতে লাগলো তোমাকে উচিত শিক্ষা দিয়ে আমি ছাড়বো। এরপরে ফুলকি হাতটা ছেড়ে দিলে ইন্দ্র প্রচন্ড ব্যথা করছে বলে আর বলতে লাগলো দাদা ভাই তুই একটা কথাও বললি না, তুই ফুলকির হয়ে কথা বলছিস? ও ফুলকি তাহলে তোর বউ আত্মীয় সেই জন্য? তখন ইন্দ্রর কথা উত্তর দিয়ে আদিত্য বলতে লাগলো শুন, আমার বোর আত্মীয় থেকে না ফুলকি আমাদের ছোট বোন, সেই কথাটা মাথায় রাখবি। তখন সেখানে চলে আসে ইন্দ্র বাবা আর এসে বলতে লাগলো কি হয়েছে, কি হয়েছে? তখনই ইন্দ্র বলতে লাগলো দেখো দেখো আমাদেরকে কিভাবে হ্যারাস করছে, আমার মাকে অন্যায়ভাবে জেলে দিয়ে তারপর আমার গায়ে হাত তুলেছে। তখন ছোট রাজা বাবু বলতে লাগলো ইন্দ্র, তুমি নেশা করে রাজমহলে এসেছো, তার উপর তুমি ফুলকিকে বারবার অপমান করছো, এক্ষুনি ফুলকির কাছে ক্ষমা চাও। কিন্তু ইন্দ্র কিছুতে ক্ষমা চায় না। ইন্দ্র তখন বলতে লাগলো আমি কিছুতেই ক্ষমা চাইবো না, আমি আর প্রতিশোধ নিয়ে ছাড়বো। এই বলে ইন্দ্র সেখান থেকে চলে যায়। তখন ছোট রাজা বাবু ফুলকিকে বলতে লাগলো ফুলকি তুই আমাকে ক্ষমা করে দে। ফুলকি তখন বলতে লাগলো না, তোমার কোনো দোষ নেই তো। ও ইন্দ্র আমাকে এমন কথা বলেছে, তাতে তোমার অন্যায়টা কোথায়? তোমার তো কোনো অন্যায় নেই। তখনই বলতে লাগলো আমাদেরকে না আরো শক্ত হাতে হালটা ধরতে হবে। ধানু তখন বলে উঠে ফুলকি, আমার মনে হচ্ছে ওরা অন্যায়ভাবে কিছু করার চেষ্টা করবে, তাই আমাদেরকে না মানুষের মনে আস্থাটা ফিরিয়ে আনতে হবে যে ওরা রাজমহলে এতদিন কিভাবে বঞ্চিত ছিল। ফুলকি তখন বলতে লাগলো কালকে রাখি পূর্ণিমার দিন বড় করে আমরা একটা আয়োজন করেছি অনুষ্ঠানের, সেই অনুষ্ঠানে আমরা সব মানুষের কে বুঝিয়ে দেব। আর এই দিকে অবির চলে যায় ইন্দ্রের ঘরে, আর সেখানে গিয়ে বলতে লাগলো আমি তোমার পাশে আছি, তুমি যা করবে আমি তোমার সাথে আছি। আর সমস্ত কথাটা আড়াল থেকে ফুলকি শুনে ফেলে। তো বন্ধুরা, এবার কি হবে সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে।